কোনো সিদ্ধান্ত নেয় সেটা তাদের স্বেচ্ছাধীন অধিকারের মধ্যে পড়ে, ক্ষমতার মধ্যে পড়ে। একজন সাংসদ যদি অত্যন্ত দায়িত্ব নিয়ে সভাকে বানচাল করবার চেষ্টা করেন, নিজেদের 3 রাজ্যের শোচনীয় পরাজয় এবং সর্বব্যাপী নতুন নতুন দুর্নীতি উঠে আসা, সেগুলোকে চেপে দেওয়ার জন্য যদি যে মানুষের মনের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তার থেকে দৃষ্টি ঘটানোর জন্য এগুলো চলছে। গণতন্ত্রের কণ্ঠরোধ করছে সরকার, দলীয় বৈঠকে মন্তব্য সোনিয়ার। প্রধানমন্ত্রী বাইরে মুখ খুলছেন, সংসদে তিনি নীরব। দেশের মানুষ এবং সংসদকে এটা অসম্মানের প্রমাণ। দেশের মানুষকে এবং সংসদকে অপমান করে সংসদের বাইরে মুখ খুললেও সংসদে মুখ খুলছেন না মোদী, অভিযোগ সোনিয়া। সোনিয়া গান্ধীর একজন অত্যন্ত বড় রাজনৈতিক দলের তিনি প্রতিনিধি। যে রাজনৈতিক দল ভারতবর্ষে জরুরি অবস্থা জারি করেছিল, যে রাজনৈতিক দল এই দেশে একটার পর একটা নির্বাচিত সরকারকে 356 ধারা প্রয়োগ করে রাতের অন্ধকারে ভেঙে দিয়েছিল, যে রাজনৈতিক দলের বিভিন্ন সরকার বিরোধী দলনেতাকে খুনের অভিযোগে অভিযুক্ত হয়েছিল, জড়িয়ে পড়েছিল, যারা পরিবারতন্ত্র, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সীমাহীন স্বেচ্ছাচারিতা এবং সর্বোপরি মানুষের গণতান্ত্রিক ব্যবস্থাগুলোকে ধীরে ধীরে মলিন করে দিয়েছিল, তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই এ ধরনের মন্তব্য করা। আজকে স্তব্ধ হয়েছিল ধর্মতলা বেশ কিছুক্ষণ, কারণ দুটি বিক্ষোভ। পুরসভার সামনে এমনি তো ধর্মতলা মোটামুটি সমস্ত ফুটপাথ, সমস্ত জায়গা, মানুষের নিঃশ্বাস নেবার জায়গাটুকু পর্যন্ত বেআইনিভাবে হকারদের দখলে চলে গেছে। আজকে কলকাতার যে চিত্র, ধর্মতলার যে সৌন্দর্য, সেটা তো ধ্বংস করে দিয়েছে তৃণমূল আসার পরে। আবার তারা গিয়ে অবরোধ করছেন কিসের জন্য দাবি আমার জানা নেই, না জেনে মন্তব্য করা ঠিক নয়। আইসিডিএস কর্মীদের এই অবস্থার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অপরিকল্পিত ব্যয়, তৃণমূল কংগ্রেসের আর্থিক শৃঙ্খলা ভঙ্গ করা, তৃণমূল কংগ্রেসের সমন্বয়ের পরিবর্তে সংঘর্ষের জায়গা যাওয়া, তৃণমূল কংগ্রেসের অর্থনৈতিক স্বচ্ছতার অভাবের কারণে আজকে কেন্দ্রের বিভিন্ন অনুদান বন্ধ হচ্ছে রাজ্যে, আর ভুগতে হচ্ছে দরিদ্র অসহায় মানুষকে। ন্যায় সংহিতা বিল নিয়ে আজকে পার্লামেন্টে বক্তব্য রাখতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাসপেনশন কাণ্ড নিয়ে তিনি কিছুই বললেন না, উল্টে ঘটনার দায় চাপিয়েছেন বিরোধীদের ঘাড়ে। সাসপেনশন কাণ্ড নিয়ে সরকারের পক্ষ থেকে অমিত শাহ কিছু বলেননি। কোনো বলার প্রয়োজন নেই তো। স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলবেন? যা বলবার তো স্পিকার বলবেন। বলার অধিকারও নেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাসপেনশন নিয়ে, কারণ স্পিকার এটা তিনি যেটা বলেছেন রাজনৈতিক বক্তব্য তিনি রাখবেন। মানুষ নির্বাচিত করেছেন, ভোট দিয়ে পাঠিয়েছেন লোকসভায়, রাজনৈতিক দলই দিনের শেষে সরকার চালায়, তো রাজনৈতিক বক্তব্য তিনি রাখবেন। তাকে আক্রমণ করছেন বিভিন্ন সময় দাঁড়িয়ে, তার বক্তব্য তিনি রাখবেন। কিন্তু সভায় স্পিকার কি সিদ্ধান্ত নেবেন সেটা স্পিকারের এখতিয়ারের মধ্যে পড়ে, সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বিষয় নয়। না, এই বিষয়ে মুখ্যমন্ত্রী খুব নীরব। ওটা রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী কখন নীরব আর কখন সরব, আর কখন উনি নীরবতা ভঙ্গ করবেন, এ দেবতাদেরও অজানা। অন্তত ইতিহাস সেটাই বলে। এই বিলের বিরোধিতা করছে ইন্ডিয়া জোট, কি কারণে এই বিল আটকাতে চাইছে, কেন এত গাত্রদাহ ইন্ডিয়া জোটের? ইন্ডিয়া জোটের একদম গাত্রদাহর কারণই হচ্ছে যে কলোনিয়াল হ্যাংওভার এতদিন কংগ্রেস বহন করে চলেছে, যারা ভারতবর্ষকে ইংরেজের নামে বা ইংরেজদের পদ্ধতিতে, ইংরেজি সংস্কৃতিতে এতদিন পর্যন্ত শাসন করে চলেছে, আজকে প্যারাডাইম শিফট হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে ভারতীয়দের জন্য আইন তৈরি হচ্ছে, আইন মানের মর্যাদা দেওয়া হচ্ছে, তো স্বাভাবিকভাবেই তারা বিরোধিতা করছেন। এটাই তো স্বাভাবিক। বিজেপি যেটা আনবে সেটা বিরোধীরা বিরোধিতা করবে। কেজরিওয়ালের পর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে লালু প্রসাদ যাদব ও তেজস্বী যাদব, তাদের দুজনকে সমন পাঠালো ইডি রেলওয়ে জব স্ক্যাম নিয়ে। এই সমন, এই স্ক্যাম তো অতীতেও ছিল, এটা নতুন কিছু নয়। লালু প্রসাদ যাদবও বেলে, আর মা ছেলেও বেলে। আর এই অভিযোগ শুধুমাত্র বিজেপির অভিযোগ নয়, মা ছেলের ক্ষেত্রে অভিযোগ করেছে তার দলেরই লোকজন, কংগ্রেসের পরিবারের লোকজন। এরা নিয়েই তো জোট। এরা চাইছে ইডি সিবিআই তদন্ত বন্ধ হোক, এরা চাইছে অর্পিতার বাড়ি খাটের তলায় কেউ নজর না দিক, এরা চাইছে যে আজকে কংগ্রেসের ওই রাজ্যসভার সাংসদ তার বাড়ির ভেতরে কেউ না ঢুকে যাক, এগুলো বন্ধ হোক। এটা তৃণমূল কংগ্রেসের দাবি, কংগ্রেসের দাবি। এর জন্যই জোট, এর জন্যই সীতারাম ইয়েচুরি তাদের পাশে বসে আছেন। সেলিম যখন বলছেন বিধান ভবন ভেবে দেখুন তারা কোন দিকে যাবে, কংগ্রেস নেতৃত্ব দিল্লিতে বিশেষ আলোচনায় যে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের জোট কোন সমীকরণে হবে বা কতটা সম্ভব, এ রাজ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তৃণমূলের সঙ্গে জোটের ক্ষেত্রে। কংগ্রেস তৃণমূলের জোট নিয়ে বিশেষ বৈঠক দিল্লিতে। দেখুন, বারবারই কংগ্রেস সিপিআইএম এর একটা মালা বদল হয় আর বারবারই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। আমরা কি করতে পারি বলুন? আমরা তো বলেছি ম্যারেজটাকে রেজিস্ট্রি করো, আমরা তো বলেছি একটা দিন ঠিক করো। আমরা তো চাই এখানে জোট হোক, আন্তরিকভাবে চাই সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এক জায়গায় আসুক। অভিষেক ব্যানার্জি, মোহাম্মদ সেলিম একসঙ্গে পদযাত্রা শুরু করুন ঝাড়গ্রাম থেকে, আর পাহাড় থেকে অধীর রঞ্জন চৌধুরী, মমতা ব্যানার্জি। সিপিআইএম এর মতো পার্টি পশ্চিমবঙ্গে 34 বছর নিরবিচ্ছিন্ন শাসন
বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট, আগামী 100 বছরে বামফ্রন্ট সরবে না, সেই রাজনৈতিক দলের এমন অবস্থা হয়ে গেছে যে আজকে ভিক্ষাপাত্র হাতে নিয়ে কংগ্রেসের সামনে দাঁড়াতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে না। উত্তরপ্রদেশের বারাণসীতে একেবারে ইন্ডিয়া জোটের ক্যান্ডিডেট চাই। কালকের সূত্র অনুযায়ী কালকের ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব বারাণসীতে একটাই ক্যান্ডিডেট দেওয়া হোক এবং ইন্ডিয়া জোটের ক্যান্ডিডেট দেওয়া হোক। প্রিয়াঙ্কা গান্ধীর নাম প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির বিরুদ্ধে বারাণসীতে 1:1 ফাইট। আমরা তো চাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসীতে গিয়ে ক্যান্ডিডেট হোক। ওনার মতো উচ্চতার নেত্রী বারবার তার দলের যে একটা নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো স্বপ্নভঙ্গ হয় যে উনি প্রধানমন্ত্রী হবেন, এই যে বারবার ঘোষণা, একমাত্র বিরোধী মুখ হচ্ছে মমতা ব্যানার্জি, রাহুল মুখ নয়। তৃণমূল যে ধারাবাহিকভাবে বলেছে সেইটা বলার সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে আজকে বারাণসী। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি প্রার্থী হন আমরা খুশি হব। মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক ব্যবহার করেছেন চাকরি প্রার্থীদের, এই মুহূর্তে বলছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। মুখ্যমন্ত্রীর ব্যবহার অত্যন্ত মানবিক। এ সম্পর্কে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা চাই যারা চাকরি প্রার্থী আছেন, যাদের মেধা প্রতারিত হয়েছে, তারা চাকরি পাক, স্কুল নিজের ছন্দে ফিরুক। বিচারপতির বক্তব্য, বিচারপতি যখন চেয়ারে থাকবেন তার বক্তব্যকেও যখন আমরা সম্মান জানাই, উনি এখনও যেটা বলছেন তিনি তার কথা বলছেন, কোন প্রেক্ষিতে কোন কথা তিনি বলছেন তিনি জানেন। তবে আমরা এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর থেকে বা এই সরকারের থেকে কোনো মানবিক মুখের দেখা পাইনি এবং সেটা আমরা প্রত্যাশাও করি না। বাইরন বিশ্বাসকে ইডির তলব নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বলছে যে প্রতিহিংসা পরায়ণ আচরণ চলছে। একসময় শুভেন্দু নাচানাচি করছিল, যেই বাইরন তৃণমূল কংগ্রেসে জয়েন করলো সেখানে এজেন্সি এগিয়ে দেওয়া হলো, সাগরদিঘি মডেল চুরমার, তাই আয়কর পাঠিয়েছেন। বাইরন বিশ্বাস তো কংগ্রেসের সন্তান, বাইরন বিশ্বাস তো সিপিআইএম এর সমর্থন, সিপিআইএম কাকু ওরা এর উত্তর দিতে পারে। বাইরনের সঙ্গে বিজেপির কি যোগাযোগ আছে? আয়কর দফতরের হানা সারা বছর ধরে, সারা মাস ধরে প্রতিদিন দেশের কোথাও না কোথাও হয়। অধিকাংশ ক্ষেত্রেই সেটা হয় বিভিন্ন ব্যবসায়ীর বিরুদ্ধে বা অন্য কোনো দুর্নীতিগ্রস্ত নেতার আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে বা কর ফাঁকির ক্ষেত্রে। আর বাইরন বিশ্বাসের রাজনীতির পরিচয়ের বাইরে তিনি একজন বিরাট ব্যবসায়ী। তার ব্যবসা সংক্রান্ত কোন বিষয়ে আইটি রেড হচ্ছে, এখানে বিজেপির সঙ্গে প্রতিহিংসার কোথায় সম্পর্ক এলো? ঠিক আছে।